ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে। আমরা আসলে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে নমিনেশন দিয়ে আমার এই কর্মকাণ্ডকে উনি দলীয়ভাবে অ্যাকনলেজ করেছেন। এই কারণে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যে বিষয়গুলো এখানে আসছে, যে আলটিমেটলি এই আমরা গত 17 বছর ঈশ্বরগঞ্জবাসী বাহিরের লোককে এমপি হিসাবে পেয়েছি, এবং এমপিদের যারা হয়ে নির্বাচিত হয়েছেন তাদের আসলে জনগণের কাছে যেতে হয়নি। ফলে আলটিমেটলি আমাদের কমিটমেন্ট ডেলিভারিটাও এরকম ছিল না। আমাদের স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো ব্যাহত হয়েছে, যেহেতু উনি নিজের এলাকার এমপি ছিলেন না। ফলে দেখা গেছে যে মানুষের প্রত্যেকটি জায়গাতে আমাদের রাস্তাঘাটগুলো অসম্ভব রকমের খারাপ হয়েছে, এবং আমাদের মোবিলিটি অনেক কমে গিয়েছে। আমাদের এমনও হয়েছে যে মেইন হাসপাতালের রাস্তাঘাটে আমাদের রোগীদের বাচ্চা ডেলিভারি রাস্তায় হয়ে গিয়েছে, এত খারাপ ছিল আমাদের রাস্তাঘাট। তো আমাদের প্রথম যে ফোকাসটা করতে হবে সেটা হলো রাস্তাঘাটগুলোকে উন্নয়ন করতে হবে, এবং আমরা সেই উন্নয়ন করার লক্ষ্যে শুধু উন্নয়ন করলে, যে স্বাভাবিক গতিধারায় উন্নয়ন করলে হবে না, সেই উন্নয়নটাকে অনেক অ্যাক্সিলারেট করতে হবে, সামনের দিকে নিয়ে যেতে হবে। ফলে আমরা যদি কখনো নির্বাচিত হতে পারি, আমরা যদি প্রথমেই আমাদের সরকার নির্বাচিত হতে পারে, প্রথমেই আমরা ঈশ্বরগঞ্জের রাস্তাঘাটগুলোকে উন্নয়ন করব অ্যাক্সিলারেটেড ওয়েতে। তারপর যে বিষয়টা আসছে সেটা হলো যে আমরা শিক্ষায় পিছিয়েছি। ইনফ্যাক্ট আমরা আশেপাশের গৌরীপুর, নান্দাইল এবং কেন্দুয়ার তুলনায় আমাদের পাশের হার এসএসসিতে কম। ফলে আমি দেখেছি যে আমাদের পাশের হার মাত্র 48.1%। এই পার্সেন্টেজটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখা গেছে যে এটা গ্র্যাজুয়েশন পর্যন্ত যেতে দেখা গেছে 3 to 4% অফ দ্য ব্যাচ আমরা সাকসেসফুলি ওইখানে নিতে পারবো। ফলে আমাদের এই জায়গাটাকে খুব এনহান্স করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলোতে একটু আমাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং এখানে যে ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি আছে, ফলে আমাদের গভর্নমেন্ট ফ্যাসিলিটিসগুলো টিচারদেরকে এবং ফ্যাসিলিটেট করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো যে গার্ডিয়ান, কারণ এখানে কনসেপচুয়াল লার্নিংটা একদম জিরো হয়ে গিয়েছে। গার্জিয়ানরা মনে করে যে ছাত্রছাত্রীরা কোচিং সেন্টারে আর টিচারদের কাছে পড়লেই হবে, ফলে আলটিমেটলি উপস্থিতি অনেক কম। আমাদের গ্রামের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদেরকে আলটিমেটলি স্কুলে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি ছাত্রছাত্রীদেরকে স্কুলের বাইরে রাখি, তারা অনেক মিডিওকার স্টুডেন্ট যারা আছে তারা আসলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাবে, এবং তাদের এই জায়গাটাকে ডেভেলপ করা সম্ভব হবে না। ফলে আমাদের মূল কাজ হবে টিচার এবং গার্জিয়ানদেরকে অ্যাওয়ার করে স্টুডেন্টদেরকে স্কুলে ফিরিয়ে আনা এবং তাদেরকে লেখাপড়ায় ধরে রাখা। এটাও আমাদের জন্য একটা বিগেস্ট চ্যালেঞ্জ। আরেকটা কথা হলো যে এখানে যে জেনজি আছে ওদের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন আছে, এবং ওদের অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ ভেরি অ্যাভেলেবেল। এবং আরেকটা বিষয় আছে যে সেটা হলো যে ওদের হাতে মোবাইল আছে, সোশ্যাল নেটওয়ার্ক আছে। ফলে আলটিমেটলি তাদেরকেও খুব ভালোভাবে গাইড করতে হবে। এই গাইডেন্সটার জন্য তাদেরকে তাদেরকে জন্য যদি আমরা কোনো অল্টারনেটিভ আর্নিং সোর্স তৈরি করতে পারি, এখনকার কনটেক্সটে আপনার কাছে ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিং যে সার্ভিস, এইরকম কিছু ব্যবসা যদি আমরা উপজেলা লেভেল বা জেলা লেভেলে ইন্ট্রোডিউস করতে পারি, অ্যাটলিস্ট আমরা যদি 4-5 হাজার মানুষকে এই জায়গায় ইনভলভ করতে পারি, আমার মনে হয় যে তাইলে আমরা জেনজির এই টেক সুবিধাটা আমরা আদায় করতে পারবো, এবং এটা বাংলাদেশ ইজ আ গুড কান্ট্রি টু সোর্স দিস বিজনেস। আরেকটা বিষয় হয়েছে যেটা হলো যে আমাদের স্বাস্থ্যসেবা আসলে অনেক খারাপ। আমরা প্রতিটা জায়গায় দেখেছি যে আমরা স্বাস্থ্যসেবাটাকে সেভাবে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছি না, ফলে মানুষ আসলে অনেক সাফার করছে। আমরা খুব অ্যাক্সিলারেটেড ওয়েতে এই চিকিৎসা যাতে মানুষ পায় সেই জায়গাতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং চিকিৎসাটাকে আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যাব, এটা আমাদের কমিটমেন্ট।
আরেকটা জিনিস দেখা গেছে যে আমাদের উপজেলায় 60% মানুষ কৃষি নির্ভর এখন আমাদের এটা 31 দফাতেও আছে। আমরা যে কৃষি, আমাদের জমি যেহেতু বাড়বে না, কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে খরচ কমানোর কিছু প্ল্যানিং আমরা করতে পারি। এর একটা আমি বলতেও পারি AWD মেথড, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড যেটাকে বলে, যেটা কৃষিক্ষেত্রে আমরা ইউজ করে সেচ ব্যবস্থাপনার মাধ্যমে অনেক প্রাইসিং কস্ট এফেক্টিভ প্রোডাক্ট আমরা ডেভেলপ করতে পারি। বা কৃষকরা এই জাতীয় জিনিসগুলোর সাথে এখন প্রযুক্তি নির্ভর কৃষির সাথে অবশ্যই ইন্ট্রোডিউস হতে পারবে। দেখা গেছে যদি আমরা চায়নার উদাহরণকে দিই, যে চায়না খুব অল্প জায়গাতেই তাদের প্রযুক্তি নির্ভর কৃষিতে এখন পৃথিবীতে অনেক এগিয়ে গেছে। তো আমাদের এই কৃষকদের প্রতি তাদের সার ব্যবস্থাপনা, বীজ ব্যবস্থাপনা, এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে আসলে আমাদের হ্যান্ডেল করতে হবে, খুব স্বচ্ছতার সাথে হ্যান্ডেল করতে হবে। এটাও আমাদের 31 দফার একটি কমিটমেন্ট। আরেকটা জিনিস যেটা হয়েছে যে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা গার্লস আসলে লেখাপড়া শিখতে হবে, এডুকেটেড হতে হবে। আপনি সমাজে যদি ভ্যালু রিস্টোরেশন প্রসেসকে আপনি এগিয়ে নিতে চান, আপনি যদি 20 ইয়ার্সের একটা প্ল্যানিং করেন, সেই ক্ষেত্রে অবশ্যই মেয়েদের কন্ট্রিবিউশন থাকতে হবে 100%। আদারওয়াইজ আপনি সমাজকে ধরে রাখতে পারবেন না। এই টেক যুগে যে জায়গাটাকে যাচ্ছে, ফলে আমাদের খুবই ফোকাস থাকবে নারী শিক্ষা এবং নারীর কর্মের প্রতি। সেই পরিবেশটাকে আমরা তৈরি করব, এনশিওর করব। আরেকটা জিনিস হলো যে প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখা বা করা, যে দুর্নীতি মুক্ত করে যতটুকু সার্ভিস আছে সেই সার্ভিসটার ম্যাক্সিমাম জায়গাটায় যাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। এই কারণে আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, পাশাপাশি প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছি, প্রচুর রোগী নিয়ে কাজ করেছি। আমাদের উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, অনেক মসজিদ মাদ্রাসায় আমরা গিয়েছি। ফলে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন পেয়ে মানুষের ট্রাস্ট অর্জন করতে পেরেছি। ফলে মানুষের একটি আস্থা আমার প্রতি আছে যে আমি যদি পার্লামেন্টে চাই এগুলো আরও বড় পরিসরে করতে পারি। এটা আমাদের সাথে 17 বছরের একটি নিবিড় সম্পর্ক মানুষের, এবং ওই বিশ্বাসটাকে আমরা সামনে রেখে আমরা কমিটমেন্ট ডেলিভারি করেছি। সেই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো করতে চাই। নির্বাচনের প্রতিপক্ষ এবার তো আওয়ামী লীগ নেই, আমাদের প্রতিপক্ষ আছে ইসলামিক দলকে। আমরা মনে করি যে বাংলাদেশের মুসলিম ইতিহাস খুবই মডার্নাইজ মুসলিম, লিবারেল মুসলিম কনসেপ্ট। তো আমরা অবশ্যই ইসলাম ফলোয়ার্স, কিন্তু আমরা রাজনৈতিকভাবে কেউ ইসলামকে ব্যবহার করুক এটা আমরা আসলে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে এটার অনেক বড় প্রতিবন্ধকতা আমরা দেখেছি। ফলে আমার কাছে মনে হয়েছে যে ভোটের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতি মানুষের যে আস্থা, দল হিসাবে যে বিএনপি যে আদর্শের সংগ্রাম, যে সংগ্রামী চেতনা, ইতিহাস আমরা বহন করি, ঠিক আমাদের সাথে যারা যে দলটি প্রতিপক্ষ হিসেবে আছে তারা আসলে স্বাধীনতা যুদ্ধ থেকে ধরে অনেক কিছুতেই বিতর্কিত আছে। ফলে আমি মনে করি তাদের প্রতি মানুষের আস্থার সংকট আছে। সেই কারণে আমাদের ভোটের মাঠে তারা খুব শক্তিশালী প্রতিপক্ষ বলে আমি মনে করি না। আর আমাদের দল থেকে আমরা অনেকেই মনোনয়ন চেয়েছি। এবার আমি মনে করি আমাদের সবার কিছু না কিছু কম বেশি ত্যাগ দলের প্রতি, কমিটমেন্ট দলের প্রতি আছে। যেহেতু দল বাছাই করেছে আমাকে, আমি মনে করি আমরা সবাই এক আছি, সবাই আমরা একসাথেই ধানের শীষের নির্বাচন করবে, এটাই আমি বিশ্বাস রাখি। এবং আমি সবার সাথেই নমিনেশন পেয়ে যোগাযোগ করেছি এবং সবাই এই ধরনের কমিটমেন্টই আমাকে দিয়েছে, তারা দলের সাথে থাকবে। আর তাদের সাথে যারা মাঠকর্মীরা তারা অলরেডি আমার কাছে এসেছে এবং আমার সাথে কথা বলেছে। তারা বিভিন্নভাবে আমাদের ধানের শীষকে এগিয়ে নেওয়ার জন্য তারা বদ্ধপরিকর, ওরকমভাবেই আগাচ্ছে আমরা। ধন্যবাদ।